কমলিনী, তুমি নিজেকে দুঃখের মধ্যে ঠেলে দিচ্ছ, নিজেকে বঞ্চনার মধ্যে ঠেলে দিচ্ছ, আবার চোখের জল ফেলছো। একসঙ্গে হয় না। তুমি বুঝবে না, শুধু একজন মেয়েই বুঝবে। একজন মেয়ে হয়ে জীবন কাটানোর কি যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে যে তোমাকে মুক্তি দিতে চাইছে, তুমি সেই যন্ত্রণা থেকে মুক্ত হতে চাইছো না সমাজের জন্য। কেন? আমার থেকে সমাজের দাম বেশি তোমার কাছে? তুমি আমার কাছে সব থেকে বেশি দামি। আমি চাই না লোকেরা তোমায় নিয়ে পাঁচটা কথা বলুক। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা কেউ মনে রাখবে না। আজকের এই সম্পর্কটাই সত্যি হয়ে দাঁড়াবে। তারপর সবাই বলবে যে এতদিন আমরা ওই সম্পর্কটার মধ্যেই ছিলাম, কিন্তু সেটা তো সত্যি নয়। এতদিন তো আমরা একে অপরের পরম বন্ধু হয়েছিলাম। আমরা আজও পরম বন্ধু। আমি আজও তোমার চিরসঙ্গী, কিন্তু তার মধ্যে ভালোবাসাও ছিল, আজও আছে। আমি শুধু সেই ভালোবাসাটাকে স্বীকৃতি দিতে চাইছি। তোমার সমাজকে এতটুকু ভয় করে না? না, তার কারণ আমরা সবাই মিলে এই সমাজটা তৈরি করেছি। যারা এই কথাগুলো বলবে তারাই শুধু সমাজের মাথা, তা তো নয়। এই সমাজে আমার মতন মানুষও আছে, আমার তোমার মতন, আমাদের মতন ভাবনা চিন্তা তাদের। অনেকেই আছে তারা আমাদের সমর্থন করবে। আমরা সমাজের কাকে বেশি দাম দেব? যারা আমাদের প্রতিটা মুহূর্তে জাজ করছে, আমাদের ঠেলে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে তাদের, নাকি সেই মানুষগুলোকে যারা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে? বুদ্ধিতে, শক্তিতে, বিবেচনায়, চিন্তায়, তাদের। আমি এত বুঝি না। বললাম যে আমি ভীতু। আমি এত ধাক্কা নিতেও পারবো না। দুদিন বাদে আমার ছেলে মেয়ে আমার দিকে আঙুল তুলে বলবে যে আমার জন্য তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। এ কথা আমি শুনতে পারবো না নতুন ঠাকুরপো। কমলিনী, আমি অপেক্ষা করব সারা জীবন। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমার দরজা খোলা থাকবে। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর কোনোদিন এই কথাটা বলবো না। অভিমান তো আমারও হতে পারে, তাই না? তুমি যেদিন সমস্ত বাধা কাটিয়ে আমার কাছে আসতে পারবে, সেই দিন থেকে আমাদের জীবনের বাকি সময়টা একসঙ্গে কাটাবো। প্রতিশ্রুতিটা দেওয়া রইল। কেমন? থ্যাংক ইউ। আমি অনেকদিন খাইনি তো, আমার ক্ষীর একটা লাভ। কেন? চন্দ্র মারা গেছিল মনে হয়েছিল তোমার, তাই অনেক বছর ধরে অনেক নিয়ম কানুন পালন করেছ। এখন একটু অন্যরকম নিয়ম কানুন করো না। স্বতন্ত্র বেঁচে আছে বলে। কেন? প্লিজ খাও। কি হলো? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি নতুন ঠাকুরপো। আমি মনে মনে বলি। তবু নিজের সব থেকে প্রিয় মানুষটার কাছ থেকে শুনতে ইচ্ছে করেছে। স্বতন্ত্র। কমলিনী। ছেড়ো না।
নির্জন সজনে সঙ্গে রহ চির সখা হে ছেড়ো না মোরে ছেড়ো না। বর্ষা মা, বাবা বাবা আসুন। ব্যস্ত নাকি? না না ব্যস্ত না, আসুন আন্টি। এসো এসো। প্লিজ ভেতরে আসুন। আসুন না আন্টি, হ্যাঁ আসুন। বসুন না বাবা। না ঠিক আছে, বসুন। না থাক, ঠিক আছে। তোমার সঙ্গে কথা বললেই না মা আমার মনটা বড় নির্মল হয়ে যায়, জানো, আনন্দে ভরে ওঠে। এত ভালো মেয়ে তুমি, কিন্তু দুঃখের বিষয় এই বাড়িতে তোমাকে কেউ সেই মর্যাদাটা দিতে পারলো না। তোমাকে তো সবাই মিলে ঠিক সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। আমি তো বুঝি সেটা। তুমি ভেবো না মা, আমি যতদিন বেঁচে আছি আমার আশীর্বাদ তোমার উপর থাকবে। কি বলবো বলুন বাবা, আপনার ছেলে যদি আমার পাশে না থাকতো তাহলে তুমি ফাইটটাই করতে পারতাম না। শুধুমাত্র ও আমার পাশে আছে বলে এই ফাইটটা আমি করতে পারছি। আপনি বলুন বাবা, কোনো মেয়ে যদি বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে দেখে যে তার শাশুড়ি তার শ্বশুরের এক বন্ধুর সঙ্গে একটা বিচ্ছিরি সম্পর্কে আছে, তাহলে কোনো মেয়ে কি সেটা মেনে নিতে পারে? আমরা তো তখন জানতাম যে উনি বিধবা, উইডো। মানে কি বাবা, আমি না সেরকম ফ্যামিলির মেয়ে নই, আমি সেভাবে বড়ই হইনি। আপনি যদি আমার বাড়িতে যান আপনি বুঝতে পারবেন আমার ফ্যামিলিটা পুরো আলাদা। এসব দেখে চুপ করে থাকা যায়? আপনি বলুন তো। আমি কি বুঝতে পারি না মা? আমি বুঝতে পারি বলেই তো তোমার প্রতি আমার সম্পূর্ণ সিম্প্যাথি। আসলে আমিও কতগুলো এমন সমস্যায় জড়িয়ে পড়েছি যে তা থেকে কি করে বেরোবো বুঝতে পারছি না। এই যে সোহিনী, সোহিনী তুমি সব বলো না ওকে, ওকে সব বলা যায়। যা হয়েছে বলো, ও তো আমাদের সন্তানের মতো। বলো, যা কিছু বলার আছে তুমি বলো। সোহিনী আমার উপর এখনো রেগে আছে, বুঝলে। আসলে এখানে এসে হোটেলে থাকতে হয়েছে, পয়সা দিতে পারিনি। কোত্থেকে দেবো বলো মা? আমার কাছে তো পয়সা নেই। আপনার বড় ছেলের যদি চাকরি থাকতো না, তাহলে কিন্তু এই সময়ও আপনাদের টাকা পয়সা দিয়ে ঠিক হেল্প করতো। কিন্তু ওর তো চাকরিটা নেই না। ও খুব চাকরি খোঁজার চেষ্টা করছে, কিন্তু এমন অবস্থা চাকরিই পাচ্ছে না। আমি বুঝি মা, সব আমি বুঝি। আমি কি বুঝি না? তার উপরে আমরা প্রত্যেকে এই বাড়িতে জন্মেছি, এই বাড়িতেই বড় হয়েছি। অথচ দেখো নতুন এই বাড়িটা কিনে নিল, আর কিনে নিয়ে যখন দানই করলো তখন হ্যাঁ শুরুতে মা আর কমলিনীর নামেই করেছিল। অবশ্য মার নামে যদি না করতো তাহলে তো কথা উঠতো। যাই হোক, তারপরে ওরা এতটাই ডেসপারেট হয়ে গেল যে সে মার নাম বাদ দিয়ে শুধু কমলিনীর নামে করে দিল। আজকে যদি বাড়িটা মায়ের নামে থাকতো, অন্তত সেই অংশটা বন্ধক রেখে এই প্রেজেন্ট সিচুয়েশনটা উতরে দিতাম। দেখো সত্যি কথা বলতে কি, আমি সোহিনীর সামনেই বলছি, আমি সত্যিই কিন্তু হোমে ছিলাম গো। তখন আমার কিচ্ছু মনে পড়তো না, কিচ্ছু জানতাম না। সোহিনী আমাকে হেল্প করতো, আমাকে ওই টেক কেয়ার করেছিল। তারপরে যখন একটু করে ভালো হতে শুরু করলাম, মানে তার মানে কিন্তু এই নয় যে পুরনো কথা সব মনে পড়ে যাচ্ছিল, তোমাদের এখানকার কথা মনে পড়ে যাচ্ছিল। কিন্তু যখন এই ধরো গতকালকের কথাটা আজকে বলতে পারছিলাম, ওই রকম একটা সিচুয়েশন। মানে পুরনোর কথা, এই বাড়ির কথা কিছুই মনে পড়তো না। তাহলে তো কমলিনীর কথা মনে পড়ে যেত, সেটা কিন্তু আমার মনে পড়েনি। চির সখা হে